হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম এই বেশ ঠান্ডায় তোমাদের সাথে জমজমাটি আড্ডা নিয়ে। সবাইকে বলবো যে তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নিও। আসলে ঠান্ডায় কথা আটকে যাচ্ছে। তো চলো এবার আমরা একটা দুর্দান্ত ঘটনা আমাদের ব্যারাকপুরেরই শুনবো। এই ঘটনাটা যদিও অনেক লেট করে তোমাদের সামনে পোস্ট করছি, ঘটনাটা কিন্তু আমাকে প্রায় 1 বছর আগে শেয়ার করেছিল। তো ঘটনাটা যে বোন শেয়ার করে তার নাম আমি এখানে হাইট রাখবো, কারণ সে বলেছিল দিদিভাই আমার নামটা তুমি প্রকাশ করো না। আজকে হাইট রেখে তোমাদের সাথে দুর্দান্ত ভয়ের একটি ব্যারাকপুরেরই ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো আমরা ঘটনাটা যেরকম আমাদের বোন বলেছিল সেরকমভাবে কন্টিনিউ করি। তো বোনের নাম আমি এখানে শ্রেয়া দিলাম, একটা কাল্পনিক নাম দিলাম শ্রেয়া, যাতে ঘটনাটা আমাদের বুঝতে সুবিধা হয়। শ্রেয়া বলে, দিদিভাই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে নানা জায়গায় মাঝে মাঝে উইকেন্ডে ঘুরতে যাই। বাড়ি থেকে মোটামুটি সবাই আমাদের বিষয়টা নিয়ে জানাজানি আছে। এমনকি আমার বয়ফ্রেন্ডের বাড়ি থেকেও জানে না তা না, তবে আমরা সেই জিনিসটা মানে বুঝতে পারি, জানে, কিন্তু আমরা হাইলাইট করি না। মানে যে বাবা মা স্বীকৃতি দিয়েছে তাহলে পরে তো আমাদের লুকিয়ে ঘোরার কোনো প্রয়োজন হতো না, কিন্তু দুই বাড়ি থেকেই জানে। কিন্তু কোনো বাড়ি থেকেই আমাদের এতটা স্বাধীনতা নেই। তা আমরা একদিন খুব ভালো করে মনে আছে, 2024-এ ঘটনাটা ঘটে বোনের সাথে, শ্রেয়ার সাথে। 2025-এর আমাকে ও জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ঘটনাটা শেয়ার করেছিল। 1 বছর পর 2026-এ এসে আমি তোমাদের শেয়ার করছি। জানি না বোন আজকে ঘটনাটা শুনছে কি না। শ্রেয়া বলে, আমি আর আমার বয়ফ্রেন্ড আমরা দুজনে ব্যারাকপুরে যাই। ব্যারাকপুরে অ্যাকচুয়ালি ওরা মঙ্গল পাণ্ডে ঘুরতে এসেছিল। তা আমাদের মঙ্গল পাণ্ডে তো ঐতিহাসিক প্লেস, আমরা সবাই জানি, ইতিহাসের পাতায় সুন্দর করে বর্ণনা দেওয়া রয়েছে আমাদের মঙ্গল পাণ্ডের বিষয়। তো ওরা ঘুরতে আসে, বলছে দিদি ভাই আমরা দুপুরবেলা বাড়ি থেকে বের হই, আমাদের প্রায় বাইকে আসতে 1.5 ঘন্টা লাগে। আসলে আমরা একটু দাঁড়াই, চা খাই, এই করতে করতে নাহলে এতটা টাইমও লাগে না। তো প্রথমবার আমরা মঙ্গল পাণ্ডেতে ব্যারাকপুরে আসি, এর আগে আমরা আসিনি। আমরা শ্যামনগর যাই, দেন নৈহাটি যাই, এইদিকে ওইদিকে যাই, কিন্তু আমার বয়ফ্রেন্ড আমাকে বলল যে চল মঙ্গল পাণ্ডে যাবি। কারণ আমার বয়ফ্রেন্ডের যে বন্ধুরা আছে ওদের গার্লফ্রেন্ড নিয়ে ওরা মঙ্গল পাণ্ডে ঘুরতে আসে। মঙ্গল পাণ্ডে একটা খুব সুন্দর জায়গা ব্যারাকপুরে। তো ওরাও আসে, বলছে আমাদের যেতে যেতে অনেকটা বিকেল হয়ে যায়। তো বুঝতেই পারছো, যেহেতুনি ঘটনাটা ঘটেছিল ঠান্ডার সময়, তো 4টে বাজলেই প্রায় অন্ধকার অন্ধকার নেবেই আসে। তো ওরা মঙ্গল পাণ্ডে আসে দুপুর সময় ঢোকে। তারপর ওখানে ওরা বসে গল্প করে, কিছু খাবার খায়। তারপরে ওরা যখন বেরিয়ে ওখান দিয়ে যায়, তখন এই যে শ্রেয়া বলে, দিদিভাই আমি মঙ্গল পাণ্ডে যতক্ষণ পার্কে ছিলাম আমার মানে খুব ভালো লাগছিল, কোনো রকম কিছু বুঝতে পারিনি। যখন ওখান থেকে বেরোই আমার বয়ফ্রেন্ডের সাথে, তো আমার বয়ফ্রেন্ডকে আমি বলি যে একটু দাঁড়াবে, আমি একটু বাথরুমে যাব। তো ও তখন বলল, তুই আগে বলতে পারলি না? মঙ্গল পাণ্ডে তো ওয়াশরুম আছে, টয়লেট আছে, পে করে তো ইউজ করা যায়, তুই তো ওখানে যেতে পারতিস। তা শ্রেয়া বলে যে আমার তখন কিছু মনে হয়নি, এতটা যেহেতুনিক আবার লং ড্রাইভ, ঠিক আছে 1.5 ঘন্টা যেতে লাগবে, তো অন্ধকারও হয়ে আসছে, কোথায় রাস্তায় কোন জায়গায় যাব, তুই একটু ফাঁকা নিলিবিলি দেখে দাঁড়া। কারণ মঙ্গল পাণ্ডের সাইডটা যারা গেছো জানবে, ওই দিকটা এমনিতেই একটু ফাঁকা, যেহেতু অনেক মিলিটারি জায়গা, লোকজন খুব একটা চলাচল করে না, আর যারা যায় খুব একটা নিজেদের পার্সোনাল গাড়ি করেই যাওয়া আসা করে, ওদের কাছে বাইক ছিল। তো ওর বয়ফ্রেন্ড ওকে এই দাঁড়াবো দাঁড়াবো, ও অতক্ষণ বুঝিনি। ও বলছে দিদি অদ্ভুতভাবে যখন মঙ্গল পাণ্ডে পার্ক থেকে বেরিয়ে যখন বাইকে বসি, তো আমার যেন মনে হচ্ছে লিভার বাস্ট করবে, এত জোরে আমার বাথরুম পেয়েছে। তো আমি মানে ওকে বলছি দাঁড়াও না দাঁড়াও না, এবার দাঁড়াও না বললেই তো দাঁড়ানো যায় না, একটা তো প্লেস দেখতে হবে, নাহলে ওখানে সব জায়গায় তো সব কিছু করা যায় না। তো
ও বলল যে চল আমরা যদি ব্যারাকপুর প্রপার বেরিয়ে যাই, ওইদিকে হয়তো ওয়াশরুম হবে কোথাও, আর আছেও। তা ওরা হয়তো সেটা জানে না, ওরা সেটা আইডিয়া করে। তো ওরা কি করে, ওর যে বয়ফ্রেন্ড ছিল, একটা ফাঁকা পুরনো ভাঙা জঙ্গলওয়ালা বাড়ি, পুরনো একটা, ওইদিকে তো অনেক আছে এরকম, একটা জায়গায় কোথাও দাঁড়ায়। তো ওর বয়ফ্রেন্ড একটু রাস্তার উপর দাঁড়ায় আর ওকে বলে যে তুই ওই সাইডটা দেখ, পেছন দিকটা, আমি সামনের দিকে দেখছি। যতই হোক একটা ছেলের তো কোনো প্রবলেম হয় না, কিন্তু একটা মেয়ে রাস্তাঘাটে যেখানে সেখানে তো বসতে পারে না। তো ওর বয়ফ্রেন্ড অনেকটা আগিয়ে গিয়ে দাঁড়ায়, বলছে যদি আসে আমি হর্ন দেব। তো হর্ন দিলে ভাববি সামনে দিকে কেউ আসছে, পেছন দিকে তুই দেখবি, যদি পেছন দিকে যদি কেউ আসে তাহলে তুই তোর মতো ব্যবস্থা নিবি। তা তখন বললো ঠিক আছে। এবার ও আর কোনো কিছু ভাবনা চিন্তা না করে সোজা কি করে, ওই অন্ধকারের মধ্যে, এবার যতই হোক একটা মেয়ে তো, একটা তো লজ্জা শরম বলে কিছু আছে, তো ও আর কিছু সাত পাঁচ না ভেবে ওই যে একটা জঙ্গলওয়ালা পোড়া বাড়ি, মানে অনেক পুরনো একটা পোড়ো বাড়ি, ও কি করে ওই জঙ্গলের ওখান থেকে ওই বাড়িটার পাশে একদম ঢুকে যায়। ঢুকে গিয়ে ও ওর কাজ করে যখন ও উঠবে, তখন ও অতক্ষণ লক্ষ্য করেনি, কারণ অতক্ষণ ওর একটা চাপের মধ্যে রয়েছে, এটা হয়। আর যেহেতু অনেক লোকের ভয় পাচ্ছে, কে দেখবে, কি বলবে, কি হবে, ও কি করে যখন উঠতে যায় তখন তাকে সামনে, ও যেখানে বসে ওই সামনেটা একটা কোনো গাছ ছিল, গাছটা বেশ ছোট মতো ঝাগড়া, গাছটা না খুব দুলছে, হঠাৎ গাছটা খুব দুলছে। ও আবার উঠে তাড়াতাড়ি করে ভয় পায়। ও যখন চলে আসছে তখন না ও বারবার শুধু ওই গাছটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কারণ গাছটা এত দুলছে। কিন্তু যখন ও আসছে দেখছে ওর সামনে আরো বড় বড় গাছ আছে, যেহেতু রিভার সাইড, ওখানে তো অনেক বড় বড় পুরনো পুরনো 5,000, 1,000, 500 বছর পুরনো গাছ রয়েছে। তো ও না সেই গাছগুলোর দিকে দেখছে, কোনো গাছের পাতা দুলছে না, কিন্তু ও যেখানে বসেছিল ওইখানের গাছটা ওর সামনে, বেশি দূর ছিল না, জাস্ট 4-5 পা হেঁটে গেলে গাছটা ও ছুঁতে পারবে। ওই গাছটা খুব দুলছে, ওটা হচ্ছে এই পুরো যে বাড়িটা ওর পাশে। ও যখন রাস্তায় চলে আসে, রাস্তায় দাঁড়িয়ে ও ক্যাপলার মতো ওই গাছটার দিকে দেখছে, আর বড় গাছ দেখছে, যে বড় গাছগুলো তো হাওয়ায় দুলছে না, ছোট ছোট যে গাছটা তখনও কিন্তু হাওয়ায় নড়ছে। তো যাই হোক, ও না কোনো রকমে এসে বয়ফ্রেন্ডের গাড়িতে ওঠে। যখন গাড়িতে ওঠে, ওর না শরীরটা খুব নিস্তেজ লাগে, মানে এনার্জি যেটা থাকে, এনার্জিটা ও আর পাচ্ছে না শরীরে, ওর না শরীরটা কেমন একটা অস্থির অস্থির করছে। তো এই অস্থিরটা কিন্তু হয় অ্যাকচুয়ালি খুব ভয় পেলে, যখন দেখবে ভয়টা আস্তে আস্তে কাটতে থাকে মন থেকে, তখন আমাদের নার্ভগুলো আস্তে আস্তে না দেখবে একটু নার্ভাস হয়ে যায়। তো ওরও সেই জিনিসটা হয়, তখন ও নিজেকে বোঝায়, ও কিন্তু ওর বয়ফ্রেন্ডকে কোনো কিছু বলে না, ও নিজেকে বোঝায় যে হয়তো আমি ভয় পেয়েছি, তার জন্য হয়তো আমার শরীরটা খারাপ লাগছে। তো ওর বয়ফ্রেন্ড বলছে কিরে, গাড়ি স্টার্ট দেবো? ও বললো হুম। ও আর কোনো কথা বলছে না, হুম বলেও পেছনে বসে আছে। তা যখন ওরা ওই রিভার সাইড রোড থেকে বেরিয়ে যখন ক্যান্টনমেন্ট রোডে ওঠে, তো ওখানে তো অনেক গাড়ি, লোকজন, বাসও চলছে, তো ওখান থেকে যখন যাচ্ছে চারপাশে, তখন ওর শরীরটা আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে। তো তখন ওর বয়ফ্রেন্ড ওকে বলছে, কিরে স্নেহা, এত চুপচাপ হয়ে গেলি, কথা বলছিস না, কি ব্যাপার? তো ও বলছে যে না, মাথাটা ধরেছে। তো ওর বয়ফ্রেন্ড তখন বলছে যে চল আমরা একটা জায়গায়, ভালো জায়গায় গিয়ে একটু চা খাই, তোর মাথা ধরেছে, ঠান্ডা লেগে গেছে। তা ও আর কোনো কথা বলেনি, ও আবার উত্তর দেয় হুম। তা ওর বয়ফ্রেন্ড অনেকটা রাস্তা যাওয়ার পর যখন ওরা কল্যাণী রোড হাইওয়ে ধরে, তখন ওকে আহ, একটা ধাবা এরকম কোনো জায়গায় চা খাবার জন্য দুজনেই গাড়ি থেকে নামে। তো ওরা যায়, চা খায়। যখন ও চা খাচ্ছে, তখন অনেক মানুষ যারা ওই ধাবার মধ্যে ছিল, চায়ের দোকানটায়, ওখানে আরো অন্য খাবারও ছিল। তো স্নেহাকে সবাই ঘুরে 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 দেখছে। এবার স্নেহা অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে কি কারণে আমাকে দেখছে। স্নেহা মানুষগুলোর মুখের দিকে দেখছে, যে যে যাচ্ছে, হয়তো কেউ
টাকা দিয়ে বেরিয়ে যাচ্ছে, বিল পে করে। সে ওর দিকে না সে কিরকম ভাবে একটা দেখছে। তো স্নেহা ভাবছে যে আমাকে দেখছে কেন, ওর একটা কিরকম লাগছে, ও মনে হচ্ছে ও যেন ওই জায়গায় সেফ না। তো ও চাটা অর্ধেক একটা ভাঁড়ে দেয়, বড় ভাঁড়ে চা নেয়, অর্ধেক চাটা খাবার পর ও ওর বয়ফ্রেন্ডকে বলে যে এখান থেকে চল, আমার না ভালো লাগছে না। তো ওর বয়ফ্রেন্ড বলছে কেন, চা ভালো লাগছে না, অন্য জায়গায় খাবি? বলছে না, আমি বাড়ি যাব, তুই বাড়িতে আমাকে ড্রপ করে দে। তা বলছে ঠিক আছে চল। তা ও যখন আবার বাইকে ওঠে, তো বাইক চলছে, তো ওকে ওর বয়ফ্রেন্ড বলছে যে কি রে, তুই হঠাৎ এরকম ব্যবহার করছিস কেন, কথা বলছিস না ঠিক মতো, চা খেলি না, চা অর্ধেক রেখে দিয়ে চলে আসলি, তুই তো চা বেশ ভালোবাসিস। স্নেহা তখন বলছে যে না, অ্যাকচুয়ালি আমার না শরীরটা ভালো লাগছে না, জানিস তো। আমি ওখানে গেলাম, ওখানে জানিস আমার সাথে না একটা ঘটনা ঘটেছে। তখন ওর বয়ফ্রেন্ড বলছে কি ঘটনা, তুই আমাকে ডাকিসনি কেন? বলছে না, তোকে আমি ডাকিনি, ওখানে একটা ঘটনা ঘটেছে, জানিস আমি না একটু ভয় পেয়ে গেছি। বলছে ভয় পেয়েছিস? তা ওর যে বয়ফ্রেন্ড সে না হা হা করে হাসছে, বলছে 2025-এ দাঁড়িয়েও তুই ভয় পাচ্ছিস? এখনো? কি রে তুই, এই জন্য বলে মেয়েরা ভীতু। তখন ও বলছে না রে, তুইও হলে ভয় পেতিস, তুই তো যাসনি। আমি গেলাম যখন ওখানে, জানিস তো এরকম একটা গাছ খুব নড়ছিল, আর অন্য বড় গাছগুলো নড়ছিল না। তখন ওর বয়ফ্রেন্ড বলছে তাহলে হয়তো গাছে হতে পারে কাঠবিড়ালি বা কোনো কিছু পশু ছিল, হতে পারে, তুই গেছিস পায়ের শব্দে হয়তো নড়ে উঠেছে, ওখানে তো ওই পোড়ো বাড়িতে কেউ ঢোকে না, তুই জঙ্গলে কেন ঢুকেছিস? তো ওর বয়ফ্রেন্ড ওকে বকছে, রীতিমতো বকছে যে তুই জঙ্গলে কেন গেছিস, তুই তো বাইরেটাও করতে পারতিস। তা ও তখন বলছে যে চল, যা হয়েছে হয়েছে, এখন তো গিয়ে বাড়িতেও বলতে পারবো না, কারণ বাড়িতে বললে বলবে কোথায় হয়েছে, কেন গেছিলিস, কেন জঙ্গলে গেছিস, হাজার প্রশ্ন। ওর বয়ফ্রেন্ড বলছে ও ঠিক হয়ে যাবে, তুই ঘুমাবি, খাওয়া দাওয়া করে দেখবি কালকে সকালে শরীর পুরো ফ্রি হয়ে যাবে। তো যেরম করে হোক ওর শরীর খারাপ লাগছিল, ও বাড়ি পর্যন্ত ওকে ড্রপ করে দেয়, ও বাড়ি যায়। তো স্নেহার মা জিজ্ঞেস করে কোথায় ছিলিস, বললো এক বান্ধবীর বার্থডে ছিল। কলেজের ছেলেমেয়েরা বেশিরভাগই ওই ঘুরতে গেলে একটাই ঢপ দেয়, সেটা হচ্ছে বার্থডে ছিল। ভালো কথা। তো এই কথা বলতে তার স্নেহার মা ওকে একটু বকাবকি করেছে। দেন ও খাওয়া দাওয়া করে রাতের বেলা শুয়ে পড়ে। সকাল যখন হয় তখন স্নেহার মা স্নেহাকে ডাকে। স্নেহা ঘুম থেকে উঠে দেখে অদ্ভুতভাবে ওর হাতের নখগুলো, বলছে দিদি, মানে হয়তো কে বিশ্বাস করবে জানি না, ঘটনাটা আমার সাথে ঘটেছে। বলছে হাতের নখগুলো তুলনামূলক বেড়েছে, বড় হয়েছে নখগুলো হাতের। তা ও অদ্ভুতভাবে না নখগুলোকে দেখছে শুয়ে শুয়ে। তা স্নেহার মা স্নেহাকে বলল কি রে, আজকে কলেজ যাবি না, শুয়ে রয়েছিস? স্নেহা তখন বলে মা, কালকে বন্ধুর বাড়িতে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, শরীরটা খুব একটা ভালো নেই, আমি আজকে যাব না। তা স্নেহার মা তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাড়িতে থাক, ভালোই হয়েছে, আমার সাথে একটু ব্যাংকে যাবি, ব্যাংকে কিছু কাজ আছে। তা ও আর কিছু বলেনি, ওর মা তাড়াতাড়ি রান্না টান্না সব করে নেয়। তো ঠিক 11টার দিকে স্নেহাকে বলে কি রে, এখনো শুয়ে রয়েছিস, স্নানটা কর, আমরা তো ব্যাংকে যাব, তোকে বললাম। তো ও তখন বলছে যে আচ্ছা ঠিক আছে। তা ও স্নান টান করে দুটো ভাত খেয়ে ওর মায়ের সাথে ব্যাংকে বেরোয়। যখন ব্যাংকে যায়, ব্যাংকে কাজ মিটিয়ে যখন ফেরত আসছে, সেদিনকে যত সম্ভব সোমবার ছিল। বলছে আমার মা, যখন মায়ের সাথে আসছি, আমাদের ওখানে একটা ভোলে বাবার মন্দির আছে, ওইখান থেকে আসার সময় আমার মা ওই মন্দিরে জুতোটা খুলে ঢোকে, প্রণাম করছে, আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, আমাকে মা বলছে ভিতরে আয়, আমাকে যেন কোনো একটা শক্তি দিদিভাই মানে কোনোভাবে যেতে দিচ্ছে না। আমি পা এগোচ্ছি মন্দিরে যাব বলে, আমার যেন কেউ পা ধরে রেখেছে, আমাকে এগোতে দিচ্ছে না। অদ্ভুতভাবে একটা আমার মানে শরীরের মধ্যে এত খারাপ লাগছে। মা আমাকে বলছে কি হলো, কানে শুনতে পাচ্ছিস না? আমি মাকে বললাম আমি যাব না। আমার না তখন গলাটা মানে অন্যরকম হয়ে গেছে, আমি মাকে চোখ রাঙিয়ে বলছি আমি যাব না। মা সাথে সাথে না ভিতর দিয়ে আসে, এসে আমাকে সামনে দাঁড়িয়ে মা বলছে স্নেহা কি হয়েছে রে তোর, মন্দিরে গেলি না?
হ্যাঁ, অন্যদিন তো তুই যাস। আমি মাকে বললাম আমি বাড়ি যাব। মা বলছে এরকম করে কথা বলছিস কেন? হ্যাঁ, বাড়ি তো যাব, চল। মা আগে আগে যাচ্ছে, আমি পেছনে পেছনে যাচ্ছি। যখন বাড়িতে ঢুকলাম তখন দুপুর 1:30 2টো বাজে। মা আমাকে বলল তুই কি আর ভাত খাবি? আমি বললাম না, আমি আমার রুমে যাব। মা বলল চলে যা চলে যা, রুমে যা। হ্যাঁ, গিয়ে ফোন নিয়ে বস, বন্ধুদের সাথে গল্প করবি তো? আমি বললাম ভালো করব। মা বলল কি, এক্ষুনি না বাইরে দিয়ে চপ্পলটা নিয়ে এসে মারবো। মুখে মুখে তর্ক হচ্ছে। স্নেহা কিন্তু বাধ্য মেয়ে, ও কিন্তু এরকম করে না। তো ওর মাও না অতটা গুরুত্ব দেয়নি। ওর সাথে যেই জিনিসটা হচ্ছে, ও কিন্তু বুঝতে পারছে যে আমি খারাপ বাড়িতে সবার সাথে ব্যবহার করছি, কিন্তু ও শুধরাতেও পারছে না, বলতেও পারছে না। তখন ওর বয়ফ্রেন্ড দুপুরবেলা ফোন করে, অনেকবার ফোন করেছে, ধরিনি স্নেহা। ফোন করতে তখন বলছে কে, তুই সকাল থেকে একবারও কল দিলি না তো? তখন ও বলে যে কে তুই, ও বলে কে তুই। তখন ওর বয়ফ্রেন্ড বলছে তুই আমাকে চিনতে পারছিস না, ফাজলামি করছিস, আমি কে? কালকে আমার সাথে ঘুরতে গেলি, কিরে ভূতে ধরেছে নাকি? যখন এটা বলে ও খুব বিকট ভাবে ফোনে হাসে, এমন একটা শব্দ করে হাসে যেই শব্দটা ওর বয়ফ্রেন্ড শোনা মাত্রই বুঝতে পারে যে কিছু স্বাভাবিক নেই। ওর বয়ফ্রেন্ড সাথে সাথে ওর বাড়িতে আসে, গাড়ি নিয়ে ওর বাড়িতে আসে। বাড়িতে আসতে তখন স্নেহার মা বলছে কি ব্যাপার তুই এখন? তখন বলছে কাকিমা, কাকু কোথায়? বলছে ওর বাবা নেই, ওর বাবা তো অফিস গেছে, ওর বাবা সোমবার অফিস যাবে না। কি হয়েছে, ওর বাবার কিসের জন্য দরকার? বলছে না, ওর বাবাকে দরকার না কাকিমা, তোমাকেই দরকার। একটা কথা বলবো, তোমার ছেলের মতো আমি, তুমি বলো চিৎকার চেঁচামেচি করবে না, কাকুকে বলবে না। তখন ভাবছে যে কি বলবে না বলবে। স্নেহার মা বলছে আয় ঘরে আয়, বাইরে বললে আশেপাশে লোক শুনবে, তো ঘরে গেছে। তো তখন ও সবটা বলে। স্নেহা কিন্তু তখনও নাবিনি, স্নেহা ওর রুমে আছে। তো তখন বলছে তোদের এত বড় সাহস, তোরা এইদিকে ওইদিকে কেন যাস? হ্যাঁ, তার মানে ওর মধ্যে কিছু একটা হয়েছে, আমিও ধারণা করছিলাম। তখন ওর বয়ফ্রেন্ড বলছে যে কাকিমা ওর রুমে চলো তো দেখি, ও তো আমাকে চিনতেই পারছে না তুই করে। আমি ওকে বলি, ও আমাকে তুমি বলে, আজকে তুই তাকারি করে বলছে কে তুই, তোকে চিনি না, কি হয়েছে? তো স্নেহার মা আর ওর বয়ফ্রেন্ড দুজনেই দোতলায় যে রুমে ও থাকে যায়। দরজাটা ভেজানো ছিল, দরজাটা খোলে। দরজাটা খুলতেই দেখছে স্নেহা রুমে নেই, রুমে নেই। বিছানা পুরো ফাঁকা, বিছানায় শুধু একটা ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, যেটা ও সকালে গায়ে দিয়ে শুয়েছিল। তো স্নেহার মা বলছে এ কি রে, ও গেল কোথায়? তো সাথে সাথে বেলকুনিতে যায়, দেখছে স্নেহা বেলকুনিতে মাটিতে বসে কি একটা বিচ 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 করছে, কিছু একটা বলছে, যে ভাষাটা না বাংলা, না ইংলিশ, না হিন্দি, কোনো ভাষা না, একটা অন্য ভাষায় ও কারোর সাথে কথা বলছে, একটা অন্যরকম ভাষায়, যেই ভাষাটা স্নেহার মা আর ওর বয়ফ্রেন্ড দুজনে কেউই বুঝতে পারছে না। তখন স্নেহার মা স্নেহাকে গিয়ে কাঁধে হাত দিয়ে বলছে এই স্নেহা, দেখ তোর সাথে কে দেখা করতে এসছে। ও তখন ওর মায়ের দিকে যখন মাথাটা তুলে তাকায়, দেখছে স্নেহার চোখগুলো যথেষ্ট লাল, এতটাই লাল, মানে স্বাভাবিকভাবে ওরকম লাল হতেই পারে না, কোনো কারণেই না। তো ওর মা দেখেই সাথে সাথে ছিটকে বাইরে চলে আসে রুমের মধ্যে ব্যালকনি দিয়ে। তো ওর বয়ফ্রেন্ড তখন ওকে হাত ধরে তোলে, বলছে স্নেহা ওঠ। স্নেহা কোনো মতো উঠবে না, বলছে কে তুই? ও ডান হাতটা যখন ধরে তুলছে, স্নেহার তখন বাঁ হাত দিয়ে স্নেহা সমানে ওকে নখ দিয়ে খামচাচ্ছে। তখন স্নেহার মা লক্ষ্য করে স্নেহার নখগুলো এই বড় বড়, যেটা পসিবলই না, কারণ স্নেহা এত বড় নখ কোনোদিন রাখেই না। আর ওর মা মেয়েকে ভালো করে দেখে যে ও চুল কিরম বাঁধছে, নখ ঠিক মতো কাটছে কিনা, আইভুরু ঠিক মতো করছে কিনা, পয় পরিষ্কার আছে কিনা, সবই মা একটা মেয়ে লক্ষ্য করে, যেটা প্রত্যেক বাড়ির মারাই মেয়েদের সবকিছু লক্ষ্য করে, চাল চলন থেকে সবকিছু। স্নেহার মা তখন বলছে এই তুই ফলস নখ কবে লাগিয়েছিস, টাকা কোথায় পেয়েছিস? তখন ওর মাকে একটা বুকের মধ্যে এরম করে ধাক্কা মারে, ওর মা খাটের মধ্যে ছিটকে গিয়ে পড়ে।
তখন ওরা বিষয়টা বুঝে গেছে যে এটা পুরো গন্ডগোল, অন্য ব্যাপার। সাথে সাথে তখন স্নেহার মা স্নেহা দুজনে ওই যে বয়ফ্রেন্ড ছিল, যখন দেখে ওর মাকে একটা ধাক্কা দেয়, স্নেহাকে একটা থাপ্পড় মারে। যখন থাপ্পড় মারে না, তখন স্নেহা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, মানে ও জ্ঞান হারিয়ে ফেলে। ওই অবস্থায় ওই ওর বয়ফ্রেন্ড একটা টোটো বা অটো কিছু ডেকে বলেছিল, টোটো বা অটো অতটা মনে নেই, যাই হোক একটা কিছু ডেকে ওর মা আর ওর বয়ফ্রেন্ড সাথে সাথে, যেটুকুনি ওর বাবা চলে আসবে বিকালে বিকালে, তো ওকে নিয়ে বেরিয়ে যায়, পাশের বাড়িতে চাবিটা দিয়ে দেয়। যখন নিয়ে যায় তখন একজনের সাথে দেখা হয়। সে তখন বলে, এমা তোমার মেয়ের কি হয়েছে? তখন বললো যে ও অজ্ঞান হয়ে গেছে, সিঁড়ি দিয়ে পড়ে গেছে। কি বলবে পাড়াপড়শিকে? এবার সে তার মতো করে তো গল্প বানিয়ে পাড়ায় রটাবে। যাই হোক, তারা নিয়ে যায় যখন একজন পীর বাবার কাছে নিয়ে যায়, উনি স্নেহাকে দেখে বলে যে ওর উপর খারাপ জিনিস দৃষ্টি দিয়েছে, ওর শরীরে এসেও গেছে, সে ওর শরীরের মধ্যে প্রবেশ করে আছে। তখন বলছে তাহলে কি করব? বলছে এক্ষুনি ওকে এখানে টান টান করে শুয়ে দাও, একটা মাদুর পেতে দেয়, ওইখানে ওকে শোয়ানো হয়। তারপরে ওকে একটা তাবিজ পরানো হয় গলায় কালো কার দিয়ে, জল একটা পরে জল ছেটানো হয়, দিয়ে একটা কাঠ পোড়ায়, পুড়িয়ে কাঠের গন্ধটা ওকে শোকানো হয়, দিয়ে ওর জ্ঞান আসে। তখন বলছে যে কি হয়েছিল তোর? ওই যে পীর বাবা তখন স্নেহাকে জিজ্ঞেস করছে কি হয়েছিল তোর, কোথায় গেছিলিস বল। তখন বলছে আমার তো কিছু মনে নেই, আপনি কে? আমি তখন দেখছে বয়ফ্রেন্ড মা সব রয়েছে, তখন ও ওর বয়ফ্রেন্ডকে ডেকে ও কাঁদে, বলে আমার কি হয়েছে বল, কি হয়েছে বলো। তখন বলছে যে কিছু হয়নি, তুমি অজ্ঞান হয়ে গেছিলে তাই তোমাকে নিয়ে এসেছি, তুমি ওখানে কালকে বাথরুম করার সময় তুমি ভয় পেয়েছিলে, তোমার শরীরে কিছু নেই। তারপর স্নেহাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর স্নেহা আস্তে আস্তে সুস্থ হতে সময় লাগে, খুব দুর্বল হয়ে গেছিল, খুব দুর্বল। আস্তে 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 সময় নেয়, মাসখানিক সময় লাগে, ও কলেজও বাং করে। তারপর আস্তে আস্তে স্নেহা আবার আগের মতো হয়ে যায়। ওই জন্য কথায় বলে যেখানে সেখানে যত্র তত্র গিয়েই বাথরুম পেলো বাথরুম করো, জায়গা এখন অনেক জায়গায় সরকার থেকে করে দিয়েছে, জায়গা করো, পে করো, বাথরুম ইউজ করো, ওয়াশরুম ইউজ করো, যেখানে সেখানে বাথরুম করাটা উচিতই না, বিশেষ করে মেয়েদের। ছেলেদেরও করা উচিত না, কিন্তু মেয়েদের তো একদমই করা উচিত না। স্নেহার সেদিন চুল ছাড়া ছিল, স্নেহার গায়ে পারফিউম ইউজ করেছিল, বয়ফ্রেন্ডও পারফিউম ইউজ করেছিল। যাই হোক, এইটা ছিল স্নেহার ঘটনা। এই ঘটনাটা শুনে আশা করি তোমাদের কিছু তো শিক্ষা হয়েছে। প্রশ্ন কিন্তু আজকেও আছে, প্রশ্ন করব, থাকতে হবে সাথে। এখন কমেন্টের নামগুলো বলবো। আমাদের কালকের ঘটনায় যারা যারা নাম বলেছো, আমি তাদের নাম তো অবশ্যই প্রথমে ডিক্লেয়ার করব, দেন কমেন্টও পড়বো। আচ্ছা, এখানে প্রথম না, আমি একদম শুরু থেকে বলবো, আজকে লাস্ট থেকে পড়বো না, আজকে একদম শুরু থেকে কমেন্ট পড়বো। আচ্ছা, মানে একদম শেষে কমেন্ট যে করেছো সে হচ্ছে সোমা দাস পরিবার থেকে, রূপা দে, চৈতালি রয়, এসদেব রয়, রুবি, কিষাণু মান্না, এসদেব রয়, পিঙ্কি দাস, শিখা দাস, বলেছো বাপ্পা, একদম সঠিক। তারপর কমেন্ট করেছো রিলায়েন্স কর্পোরেশন থেকে, বলেছো বাপ্পা, একদম ঠিক। তারপরে সুনিতা চন্দ্র, তুমিও নাম বলেছো ঠিক। বাপন সাহা, তুমিও নাম ঠিক বলেছো। কৃষ্ণা মুখার্জি, তুমিও নাম ঠিক বলেছো দিদিভাই। আচ্ছা, তারপরে প্রদীপ দাস কমেন্ট করেছো দারুণ। এসদেব রয়, তারপরে কমেন্ট করেছো সুমনা ভট্টাচার্যা। আচ্ছা, সানিয়া মণ্ডল বলেছো বাপ্পা, একদম ঠিক বলেছো। আচ্ছা, তারপরে ডলি ঘাতক বলেছো বাপ্পা ছিল ওই ফার্স্ট ড্রাইভারের নাম, আর স্টোরিটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ, অনেক ভালোবাসা। জাসমিন কালাম, তুমিও বলেছো বাপ্পা। জল্পনা মজুমদার, তারপর কমেন্ট করেছো DSSB ফ্যামিলি, তুমিও বলেছো বাপ্পা। তারপর পিন্টু ঘোষ, তারপরে আলিয়া শেখ বলেছো বাপ্পা, একদম ঠিক। সুমিত্রা মণ্ডল, তারপরে উমা ঘোষ, ঝুমা চক্রবর্তী, সন্তুর দুনিয়া বোন সবার প্রথম বলেছিলে যে নাম বাপ্পা,
কারণ কালকে যখন কমেন্টগুলো আসছিল প্রত্যেকটা কমেন্ট আমি চেক করছিলাম নামটা কে প্রথম বলো। তো সন্তুর দুনিয়া যে বোন চ্যানেল সেই বলেছিল যে বাপ্পা প্রথম নাম ওই বলে, তারপরে সবাই বলেছো অনেকেই। জলি হাজরা দিদি ভাইও সঠিক বলেছো, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগও ঠিক বলেছো, আয়ান হালদারও ঠিক বলেছো, ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই ঠিক বলেছো, অঙ্কিতা দাস ঠিক বলেছো, ঝুমা চ্যাটার্জি ঠিক বলেছো, রাজা মল্লিক কমেন্ট করেছো। তারপরে মিলি রয় ঘোষ তুমিও ঠিক বলেছো। তারপরে জয়িতা দে, রূপা দে, সন্দীপ সরকার, হ্যাঁ ওটা নুপুরের যে সাউন্ডটা ওটা আমি ব্যাকগ্রাউন্ডে দিয়েছিলাম। তারপরে সুচরিতা তুমি বলেছো বাপ্পা, দেবস্মিতা চ্যাটার্জি, তারপরে দয়াল দাস, সরি ডলি না দয়াল দাস বাপ্পা ঠিক বলেছো, ববিতাও ঠিক বলেছো, ঝুমা চ্যাটার্জি বলেছো টোটাল 8 জন ছিল। এটা তো কালকের প্রশ্ন ছিল না, আগের দিনের প্রশ্ন ছিল, আর 8 জন ছিল না, সেটা 7 জন ছিল। সেটা ওই তোমার ইয়েকে নিয়ে, মানে নৌকা যে চালাচ্ছিল তাকে নিয়ে। আমি তো কালকে ড্রাইভারের নাম জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা জয় বিশ্বাস বলেছো বাপ্পা নাম ঠিক, বাপ্পা ছিল, বাপ্পা না, তাও ঠিক আছে, চলো বুঝতে পেরেছি একটু ভুল হয়ে গেছে। আচ্ছা তারপর ফারহানা বলেছো বাপ্পা, সুজাতা দাস বলেছো বাপ্পা। আচ্ছা দেবস্মিতা চক্রবর্তী আমাকে বলেছো হিরোইন ভালো আছো, হ্যাঁ হিরোইন তুমি কেমন আছো। তারপর বাংলাদেশ থেকে আমাদের মিম কমেন্ট করেছো। তারপর নূপুর মুখার্জি বলেছো নাম ছিল বাপ্পা, একদম ঠিক বলেছো। সোমনাথ ভট্টাচার্যা কমেন্ট করেছো, সন্তুর দুনিয়া বলেছো ওই ড্রাইভারের নাম ছিল বাপ্পা, হ্যাঁ এই কমেন্টই প্রথম পেয়েছিলাম। তারপরে কমেন্ট করেছো সুতপা সামন্ত বং হিন্দু হেসেল, তারপরে অরুণ হালদার আর হৃদয় আই ব্লগ চ্যানেল থেকেও কমেন্ট করেছো, বলেছো বাপ্পা। সঠিক সঠিক সবাই সঠিক বলেছো। আমি জানি না তোমরা ঠিক করে শুনেছো না, একজনের দেখে দেখে বলেছে জানি না, দেখতে হবে বসে। যাই হোক আজকের প্রশ্নটা কিন্তু একটু জটিল হতে পারে তোমাদের। আমি বলেছিলাম ঘটনার মধ্যে যে ওরা দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছিল, একটা টাইম বলেছিলাম দুপুরবেলা স্নেহা আর ওর বয়ফ্রেন্ড কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল, এটাই আজকে তোমাদের প্রশ্ন। দেখি তোমরা কারা কারা সঠিক উত্তর দিতে পারো। এখনের মতো আসি, টাটা, গুড নাইট, লাভ ইউ টু।